তো দেখো দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, অর্থাৎ কোনো স্কুলে পুজোর আগেও হতে পারে, কোনো স্কুলে পুজোর পরেও হতে পারে। তো দেখো আমরা 12-এর ইতিহাসের প্রথম অধ্যায় থেকে একটু সাজেশন ভিত্তিক পড়াশোনা করব। তো সারা বছর তোমরা যা পড়েছো তার একটু রিভাইজ যেভাবে হয় আর কি, সেইভাবেই আমরা করতে থাকবো। কিন্তু এই পড়াশোনাটা ডিটেলস হবে না, একটু সাজেশন ভিত্তিক হবে, কারণ সামনে পরীক্ষা, এখন ডিটেলসে পড়ার মতো সময় কিন্তু খুব কম আছে হাতে। তো দেখো আজকে আমরা আলোচনা করব ইতিহাসের প্রথম অধ্যায় নিয়ে। প্রথম অধ্যায়ের নাম দেখো এখানে কি লেখা আছে না, অতীত স্মরণ। এই অতীত স্মরণে অর্থাৎ প্রথম অধ্যায়ের আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে। কীরকম দেখো, বলছে অতীতের কল্পনা বা অতীত কল্পনা, এবার বলছে অতীতের উত্তরাধিকার, আর একটা আছে 3 নম্বর পার্ট হলো ইতিহাসের গুরুত্ব এবং আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি। এই 3টে পার্ট কিন্তু তোমাদেরকে প্রথম অধ্যায় থেকে পড়তে হয়। এখন কথা হচ্ছে সাজেশন ভিত্তিক তো পড়াশোনা করব, কিন্তু সবগুলো তো পড়া যাবে না। এখানে দেখো আমরা এই অতীত কল্পনা এবং ইতিহাসের গুরুত্ব এবং ইতিহাসের লিখন পদ্ধতি, এই দুটো বিষয় নিয়ে একটু বেশি বিস্তারিতভাবে আলোচনা করব, কেননা এই দুটো থেকে কিন্তু বড় কোশ্চেন, অর্থাৎ 8 নম্বর যে কোশ্চেনগুলো হয় রচনাধর্মী, সেখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এই অতীতের উত্তরাধিকার এটা কিন্তু একটু কম গুরুত্বপূর্ণ, এই জন্য এটা আমরা একটু বাদ দেব। কিন্তু বাকি যে দুটো আছে এখান থেকে আমরা একটু পড়াশোনা করব। কিন্তু এখন অতীতের কল্পনার ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো ভাগ আছে, সেই ভাগগুলো নিয়ে আমরা বিস্তারিত একটু আলোচনা করব। আর এখানে আছে ইতিহাসের গুরুত্ব এবং আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি। এখান থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবারের এইচএস পরীক্ষার জন্য আসতে পারে, এবং প্রত্যেকটা স্কুলে দেখবে এই দুটো থেকেই কোশ্চেন দিয়েছে। তো প্রথম 8 নম্বরে এক দাগে যে কোশ্চেন থাকবে সেখানে হয় পরীক্ষাতে কি হয়, একটা কোশ্চেনের অরে অথবা দিয়ে থাকে, কিংবা সে কোশ্চেনে অর নাও দিতে পারে। কিন্তু যদি অর দেয় তাহলে এটার অরে এটা দিতে পারে, কিংবা এটার অরে এটা। যদি না দেয় কিন্তু সিঙ্গেল ক্ষেত্রে এখান থেকে কোশ্চেন তুলে দেবে। তখন দেখো প্রথমে আমরা আলোচনা করব অতীত কল্পনা সম্পর্কে, কি কি ভাগ আছে সেখান থেকে আমরা কিছু কিছু জেনে নেব এই সম্পর্কে। অতীত স্মরণের প্রথম ভাগে ছিল অতীত কল্পনা। এই অতীত কল্পনাটাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। দেখো একটা আছে পৌরাণিক কাহিনী, এর দ্বিতীয় ভাগ আছে কি না কিংবদন্তি বা লেজেন্ড, যেটাকে আমরা বলি। এরপরে আছে কি না লোককথা, এরপর সে স্মৃতিকথা, এবং সবশেষে আছে মৌখিক ঐতিহ্য। এখন এই সমস্ত ভাগগুলো জানার আগে আমাদেরকে জানতে হবে যে জনশ্রুতিটা কি, কারণ এই জনশ্রুতির থেকেই কিন্তু এই ভাগগুলো এসছে। এখন জনশ্রুতি হচ্ছে যে সমস্ত ঐতিহাসিক ঘটনাবলী বা বিবরণীর কোনো সাল তারিখ থাকে না বা পাওয়া যায় না, কিন্তু সেই সমস্ত ঘটনাবলী বংশ পরম্পরায় প্রজন্মের পর প্রজন্মের কাছে চলে এসছে বা বংশ পরম্পরায় চলে আসে, সেগুলোই হলো আমাদের জনশ্রুতি। এখন জনশ্রুতিকে কিন্তু এই কটা ভাগে ভাগ করা হয়ে থাকে মূলত। তো আমরা এর প্রথম ভাগটা অর্থাৎ পৌরাণিক কাহিনী এই সম্পর্কে একটু জেনে নেব। দেখো এখানে পৌরাণিক কাহিনী অর্থাৎ পৌরাণিক বা মিথোস থেকে কিন্তু মিথ শব্দটি এসছে। তাহলে এই মিথ এটা কি জিনিস না, মানুষের প্রাগৈতিহাসিক যুগের আগে যে সমস্ত ঘটনাবলী, অর্থাৎ দেবদেবী ঐশ্বরিক বা অলৌকিক যে সমস্ত ঘটনাবলী মানুষের মুখের দ্বারা বংশ পরম্পরায় চলে আসে, সেগুলোকে আমরা বলতে পারি পৌরাণিক কাহিনী। দেখো বিভিন্ন দেবদেবীর জন্ম, তারপরে দেবতাদের সঙ্গে অসুরদের যে বিরোধ সংঘর্ষ, এগুলোই বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, এগুলোই মূলত এই পৌরাণিক কাহিনীতে কিন্তু স্থান পায়। পরের পার্টটা আমরা আলোচনা করব কিংবদন্তি বা লেজেন্ড নিয়ে। এই কিংবদন্তি বা লেজেন্ড কি, কোনো একটা বিশেষ অঞ্চলে ঘটে যাওয়া কোনো কর্মকাণ্ড বা কর্মকাহিনী বা কোনো ব্যক্তি চরিত্র, যেগুলো মানুষ বিশ্বাস করে এবং বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের কাছে প্রচার করে, সেই সমস্ত কাহিনী বা ব্যক্তি চরিত্র হলো কিংবদন্তি বা লেজেন্ড। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, এরপরে কি আছে না হারকিউলিস, এই সমস্ত উদাহরণগুলো আমরা দিতে পারি। তো দেখো এরপরে আমরা আলোচনা করব লোককথা নিয়ে। এই লোককথা কি না, লোককথা হলো এমন একটা কল্পকাহিনী বা গল্পকথা যেগুলো আধ্যাত্মিক বা প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা দেয়। যেমন কীরকম না, মানুষের মুখে মুখে যে সমস্ত কথা বা যে সমস্ত গল্পগুলি আমরা আজ পর্যন্ত শুনে আসি, সেগুলো হচ্ছে লোককথা। দেখবে ছোটোবেলায় তোমরা যখন দাদু ঠাকুমারদের কাছে বিভিন্ন গল্পগুলো শুনতে, এগুলোই মূলত লোককথার মূল বৈশিষ্ট্য বা উদাহরণ তোমরা বলতে পারো। তো এই লোককথা কি, মানুষের মুখে মুখে বংশ পরম্পরায় যে গল্প বা কল্পকাহিনী, সেটা আধ্যাত্মিকও হতে পারে, প্রাকৃতিকও হতে পারে। এই সমস্ত ঘটনাবলী মানুষের মুখের দ্বারা প্রচলিত হয়ে আসছে আজও পর্যন্ত, সেগুলোই মূলত আমরা কি বলবো না লোককথা। তো দেখো এর পরের পয়েন্টে আমরা আলোচনা করব না স্মৃতিকথা।
এই স্মৃতিকথাটা কিন্তু এবারের জন্য অর্থাৎ 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অর্থাৎ 2024-এর এইচএস পরীক্ষায় 8 নম্বরে একটা কোশ্চেন তুলে দিতে পারে। তো আমরা যেহেতু বলেছি একটা সাজেশান ভিত্তিক পড়াশোনা করব, তো আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ দেবো বা গুরুত্ব দেবো এই স্মৃতিকথার উপরে। কারণ এখানে 2024 সালে যে এইচএস পরীক্ষা তোমাদের হবে সেখান থেকে কিন্তু একটা 8 নম্বরের কোশ্চেন এখান থেকে তুলে দেবে। তো আমরা জেনে নেবো যে স্মৃতিকথা আসলে কি। না, স্মৃতিকথা হলো কোনো একজন ব্যক্তি যেটা তিনি অতীতে দেখে এসেছেন বা যে ঘটনাগুলি তিনি অতীতে দেখে এসেছেন, একটা বিশেষ ঘটনা তিনি যখন সেটা স্মৃতিচারণ করেন সেটাকে মূলত স্মৃতিকথা বা বিশেষ একটা গল্পের আকারে তিনি প্রকাশ করেন, সেটা হলো স্মৃতিকথা। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যিনি এখান থেকে 50 বছর বা 60 বছর আগে একটা ঘটনা ঘটতে দেখেছেন, তিনি বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি সেই ঘটনাটা স্মৃতিচারণ করেন, সেটাই মূলত এখানে দাঁড়াবে স্মৃতিকথা হিসেবে। তো এটাই হলো স্মৃতিকথার মূল উদ্দেশ্য, স্মৃতিকথার মূল বিবরণী। তো এই স্মৃতিকথাটা কিন্তু আমরা 2024-এর জন্য খুবই ইম্পর্টেন্ট হিসেবে এখানে রেখেছি, কারণ এখান থেকে বড় কোশ্চেন তুলতে পারে। তো এখানে দেখো পরের পয়েন্ট আমরা কী রাখবো না, মৌখিক ঐতিহ্য। একটু জেনে নেওয়া যাক এই যে মৌখিক ঐতিহ্য এটা কী। একটা বাস্তব উদাহরণ দিই তোমাদেরকে। তোমরা দেখবে এখন বিভিন্ন সময়ে টিভিতে বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ইন্টারভিউ দেখতে পাও। এই ইন্টারভিউটা হলো মৌখিক ঐতিহ্য, অর্থাৎ যে কোনো একজন ব্যক্তি যে সাক্ষাৎকার দিচ্ছে সেটাকে যদি আমরা ভিডিও, অডিও বা অন্য কোনো মাধ্যমে সঞ্চয় করে রাখতে পারি, সেটাই হবে মৌখিক ঐতিহ্য। অর্থাৎ আগেকার দিনে যদি কোনো ঘটনা থাকে, সেটাকে আমরা তো আগেকার দিনে ভিডিও বা অডিও আকারে রাখতে পারতাম না, সেটা আমরা কি শুনে শুনে আস্তে আস্তে মনে রেখে রেখে এগুলো করতাম। তো একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তিকে কোনো কল্পকাহিনী বলছে, সেটাই হবে মৌখিক ঐতিহ্য। অর্থাৎ এক মুখে থেকে অন্য মুখে ছড়িয়ে যাওয়া, এইভাবেই হলো মূলত মৌখিক ঐতিহ্যের একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। যেটা আমাদের 3 নম্বর অর্থাৎ 2 নম্বর পয়েন্ট আমরা স্কিপ করে যাচ্ছি। 3 নম্বর পয়েন্টে দেখে দেবো যে ইতিহাসের গুরুত্ব এবং আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি। এর যে 4টি ভাগ ছিল দেখো না, পেশাদারি শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব, এরপরে আছে আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি, এরপরে কি আছে না, অতীত সংগঠিত করার প্রতিষ্ঠান হিসেবে জাদুঘর, আর একদম 4 নম্বরে আছে দেখো জাদুঘরের বিকাশ সম্পর্কিত সংক্ষিপ্ত ধারণা ও জাদুঘরের প্রকারভেদ, ব্যক্তিগত সংগ্রহ। এই 4টে পয়েন্টের মধ্যে আমরা 2টো পয়েন্ট নিয়ে কিন্তু একটু বিস্তারিত আলোচনা করব। সেই 2টো পয়েন্ট কি কি আমরা একটু জেনে নেব। তো এখানে দেখো 2024-এর জন্য যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখান থেকে না, একটা হলো আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি, আরেকটা থাকবে জাদুঘরের বিকাশ সম্পর্কিত সংক্ষিপ্ত ধারণা ও জাদুঘরের বিভিন্ন প্রকারভেদ এবং ব্যক্তি সংগ্রহ। এই 2টো পয়েন্ট কিন্তু আমরা 2024-এর জন্য অর্থাৎ এইচএস পরীক্ষার জন্য আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা গুরুত্ব সহকারে এই 2টো পড়ব। তো আমরা এই 2টো বিষয় সম্পর্কে আগে একটু জেনে দেবো এবং কী কোশ্চেন আসছে সেই কোশ্চেন সম্পর্কে আমরা এরপরে বিস্তারিত আলোচনা করব। তো দেখো আমরা একটু জেনে নিই যে আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি, অর্থাৎ ইতিহাস কিভাবে রচনা করতে হয় বা ইতিহাসের তথ্য কিভাবে সংগ্রহ করতে হয়, সেই সমস্ত আধুনিক ইতিহাসে যে লিখন পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ পড়বো। যখন এখান থেকে একটা কোশ্চেন নিয়ে পড়বো তখনই আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো দেখো এখানে প্রথম অধ্যায় থেকে আমরা প্রথম যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা এখানে রেখেছি, স্মৃতিকথা বলতে কি বোঝো, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী। তো আমরা দেখো প্রথমে কি করব না, উত্তরটা আমরা এইভাবেই করব যে প্রথমে সংজ্ঞা দেব। সংজ্ঞাটা কি হতে পারে না, স্মৃতিকথা হলো ইতিহাসের একটি মৌখিক উপাদান। অতীতে কোনো মানুষ, কোনো ঘটনা, কোনো ব্যক্তি বা কোনো ঘটনার প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষী তিনি হতে পারেন। এই পরোক্ষ বা প্রত্যক্ষ সাক্ষীর সঙ্গে যে তথ্যগুলো উনি সংগ্রহ করেছেন, সেগুলো যদি উনি পরবর্তীকালে লিখিত আকারে প্রকাশ করেন, সেগুলোই মূলত হয় যে স্মৃতিকথা। এখন স্মৃতিকথার গুরুত্বর ক্ষেত্রে আমরা যে পয়েন্টগুলো তুলতে পারি, এখানে দেখো প্রথম পয়েন্ট তুলে রাখতে পারি না, গুণীজনদের লেখা তথ্য, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। বাস্তবতা 3 নম্বর রেখেছি হলো প্রত্যক্ষ সাক্ষী, 4 নম্বর হচ্ছে ঐতিহাসিক উপাদান। তো এখানে দেখো প্রথম পয়েন্টটা গুণীজনদের লেখা তথ্য। তো এই প্রথম পয়েন্টে নিয়ে একটু আলোচনা করি না। দেখো স্মৃতিকথাগুলো মূলত বিশেষ গুণ সম্পন্ন লোকেরা কিন্তু রচনা করে থাকেন। এর ফলে কি হয়, উনি যে রচনাটা করছেন ওই তথ্য সম্পর্কে কিন্তু একটা অবান্তর বা পক্ষপাতিত্বমূলক এই সমস্ত দোষগুলো কিন্তু খুব কম স্থান পায়, বলতে গেলে পায় না, কিন্তু অনেক মহলে কিন্তু এই নিয়ে বিতর্কও রয়েছে। তো দেখো 2 নম্বর পয়েন্টটা আছে কি না, বাস্তবতা। এই বাস্তবতাটা হলো দেখো যিনি স্মৃতিকথা রচনা করছেন, এই স্মৃতিকথা কিন্তু কোনো কাল্পনিক গল্প না,
অর্থাৎ যিনি রচনা করছেন সেই ঘটনাটার কিন্তু তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাক্ষী ছিলেন। এর ফলে ওই যে কাহিনী থেকে আমরা জানতে পারছি, এর থেকে কী হয় না, ইতিহাস রচনার ক্ষেত্রে একটা বাস্তব বা সত্যিকারের সাক্ষ্য প্রমাণ কিন্তু আমরা পাই। যেমন দেখো, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্মৃতিকথা থেকে 1946 সালে ঘটে যাওয়া কলকাতার যে দাঙ্গা আছে এই সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্মৃতিকথা থেকে। তো এখানে কিন্তু অতিরঞ্জিত হওয়ার কোনো সম্ভাবনা থাকেই না বলতে গেলে। তো এরপর 3 নম্বর পয়েন্ট দেখো না, প্রত্যক্ষ সাক্ষী। তো বিভিন্ন সময় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী কিন্তু বিভিন্ন ব্যক্তি ওই সময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাক্ষী ছিলেন। এর ফলে যে স্মৃতিকলাগুলো রচিত হয় সেখানে কিন্তু ঐতিহাসিক যে বিবরণ বা তথ্যগুলো দেওয়া হয় সেখানে কিন্তু অনেকটা সত্যতার পরিমাণটা বেশি থাকে। সেটাকে আমরা কি বলছি না, প্রত্যক্ষ সাক্ষী বলছি। তো এরপরের পয়েন্ট দেখো, ঐতিহাসিক উপাদান। না, বিভিন্ন স্মৃতিকথা বিভিন্ন ঐতিহাসিক ঘটনার মূল্যবান উপাদান হিসেবে কিন্তু কাজ করে। যেমন দেখো, আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি যে 1971 সালে ঘটে যাওয়া পূর্ববাংলা, অর্থাৎ এখন যেটা বাংলাদেশ আছে, এই সময় এই 1971 সালে কিন্তু বর্বর পাকিস্তান অর্থাৎ পাক বাহিনী তখন কিন্তু ওইখানে হামলা চালায়। এর ফলে কি হয় না, সেখানে একটা নির্মম বা নৃশংসভাবে তাদের উপর একটা হত্যালীলা চালায়। এই হত্যালীলার ফলে কোনো সংবাদ কিন্তু ওই পাক বাহিনী বিশ্বের কোনো জায়গায় কিন্তু আসতে দেয়নি। এর ফলে কি হয় না, বিভিন্ন স্মৃতিকথা থেকে কিন্তু আমরা এই যে ঘটে যাওয়া 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের, সেটা কিন্তু আমরা এই বিভিন্ন স্মৃতিকথা থেকে জানতে পারি। কারণ কি না, এর থেকে যে বিভিন্ন ঘটে যাওয়া অর্থাৎ নৃশংসভাবে যারা যে হত্যালীলা চালিয়েছিল, এর কোনো ঘটনা কিন্তু কোনো সংবাদ মাধ্যম বা অন্য কোনোভাবে কিন্তু উঠে আসেনি। তো এই বিভিন্ন স্মৃতিকথা থেকে কিন্তু আমরা এই ঐতিহাসিক উপাদানের তথ্য কিন্তু আমরা জানতে পারি। তো এর পরের প্রশ্ন দেখো, এখান থেকে রাখা হয়েছে না, আধুনিক ইতিহাসে লিখন পদ্ধতি আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য। তো দেখো, এই কোশ্চেনের উত্তরে আমরা কি না, প্রথমে আমরা একটা ভূমিকা বা সূচনা দেব। কীরকম হবে সেই ভূমিকা বা সূচনাটা একটু জেনে নেব। দেখো, মূলত জ্ঞানের অন্যান্য শাখার মতো, কি বললাম, জ্ঞানের অন্যান্য শাখার মতো কিন্তু ইতিহাস রচনার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেগুলো বিচার বিশ্লেষণ করে বিভিন্ন পর্যায়ক্রমে কিন্তু ঐতিহাসিক তার ইতিহাসটা রচনা করে থাকেন। সেক্ষেত্রে আমাদের প্রথম যে করণীয়, অর্থাৎ ইতিহাস রচনার ক্ষেত্রে প্রথম যে করণীয় থাকে সেটা হলো 1 নম্বর পয়েন্ট দেখো, উৎসের অনুসন্ধান। উৎস অর্থাৎ ইতিহাস রচনার ক্ষেত্রে একটা উৎস দরকার। সেই উৎস প্রথম পর্যায়ে হলো একটা অনুসন্ধান, অর্থাৎ ওই উৎসটা কোথা থেকে আসছে সেটা কিন্তু অনুসন্ধান করতে হবে মূলত। তাই উৎস অনুসন্ধান করতে গেলে বিভিন্ন পদ্ধতিতে আমরা উৎসের অনুসন্ধান করতে পারি। যেমন দেখো, আমাদের প্রত্নতাত্ত্বিক, তারপরে কি আছে না ছবি ভিত্তিক, এরপরে বিভিন্ন রচনাবলী থেকে মৌখিক উৎস। ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু এই সমস্ত উপাদান, অর্থাৎ যেমন প্রত্নতাত্ত্বিক বলতে কেমন দেখো, কেন বিভিন্ন জীবাশ্ম, হাড়গোড় এইসব থেকে, তারপরে আমাদের মৌখিক অর্থাৎ মুখে মুখে প্রজন্মের পর প্রজন্মে যে সমস্ত গল্প বই আসে সেগুলো আমাদের মৌখিক উপাদান হতে পারে এখানে। এরপরে কি আছে না, বিভিন্ন ছবি, চিত্রকলা, এগুলোও হতে পারে ইতিহাসের উৎস। এবার কি বলছে না, আমাদের বিভিন্ন যে সমস্ত দিনলিপি, পাণ্ডুলিপি, দলিল, এই সমস্ত কিন্তু সমস্তই হলো ইতিহাসের উৎসের একটা অনুসন্ধান। এরপরে কি আছে, এরপরে দেখো, উৎস অনুসন্ধানের পরে দ্বিতীয় যে পয়েন্ট আমাদের আসবে সেটা হলো উৎস থেকে তথ্য সংগ্রহ। অর্থাৎ এতক্ষণ যে উৎস আমরা খুঁজেছি সেই সমস্ত থেকে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো ওই লেখক সংগ্রহ করে রাখেন এবং প্রয়োজন অনুসারে তিনি সেগুলোকে কিনা একটা মার্ক করে রাখেন। অর্থাৎ অপ্রয়োজনীয় তথ্যগুলো তিনি বাদ দিয়ে দেন এবং যেগুলো মূল্যবান বা প্রয়োজনীয় তথ্য সেগুলোই তিনি কিন্তু কী করেন, এখানে সংগ্রহ করেন। এরপর কি করেন না, তথ্যের যাচাইকরণ। অর্থাৎ যে তথ্যগুলো তিনি নিয়ে ইতিহাসটা রচনা করতে যাবেন সেই তথ্যটা আগে কী করা দরকার, যাচাইকরণ। অর্থাৎ ওই তথ্যটা কতটা সত্য, কতটা অতিরঞ্জিত, কতটা অবান্তর, এই সমস্ত বিষয় কিন্তু তিনি কী করেন না, তথ্যের যাচাইকরণ করে থাকেন। এরপর দেখো, তথ্য যাচাইকরণের পর কি আসে না, তথ্যসমূহের বিশ্লেষণ। অর্থাৎ ঐতিহাসিক তথ্য যাচাইকরণের পরে ঐতিহাসিক কী করে না, তথ্যসমূহের বিভিন্ন সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু সেগুলোকে বিশ্লেষণ করে থাকেন। অর্থাৎ কোন তথ্যটা নেওয়া গুরুত্বপূর্ণ, কোন তথ্যটা বাদ দেওয়া যায়, অর্থাৎ কোন তথ্যটাকে নিলে ইতিহাসটা একটা পুঙ্খানুপুঙ্খভাবে হতে পারে, সেই সমস্ত বিশ্লেষণ কিন্তু এখানে ঐতিহাসিক করে থাকেন।
এরপরে পয়েন্ট দেখো আমাদের কি আছে না, ঘটনা ও বক্তব্যের মধ্যে সম্পর্ক স্থাপন, অর্থাৎ ঐতিহাসিক তথ্যসমূহ বিশ্লেষণ করার পরে বিভিন্ন ঘটনা ও বক্তব্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে কিন্তু তিনি তার লেখন পদ্ধতিটাকে এগিয়ে নিয়ে যেতে চান। এর মূল কারণ হলো ঐতিহাসিক এই ইতিহাস লেখার একটা সত্যতার নীতি কিন্তু এর মধ্যে দিয়ে তিনি তুলে ধরেন, অর্থাৎ তার যে লেখা বা তার যে বক্তব্য তার মধ্যে কতটা সত্যতা আছে সেটাই কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেন এই বিভিন্ন ঘটনা বা বক্তব্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। দেখো এর পরের পয়েন্ট হলো ধারাবাহিকতা বা ধারাবাহিক ও কালানুক্রম। এই ধারাবাহিক ও কালানুক্রম কিন্তু ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কারণ হচ্ছে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড ইতিহাসের স্থান পায়, আর ওই কর্মকাণ্ডগুলো ঠিক কবে ঘটেছে এই সময়কালটা কিন্তু ঐতিহাসিকের প্রমাণ হিসেবে কিন্তু তার একটা সময় বা কালানুক্রম রাখতে হয় এখানে, অর্থাৎ ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু কোন সময় কোন ঘটনাটা ঘটেছে সেই সময়ের কথা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হয়। এই কালানুক্রম অনুসারে ইতিহাসকে মানে ইতিহাস রচনার পদ্ধতিকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাথমিক অবস্থা, একটা হলো মধ্য অবস্থা, আর একটা হলো শেষ অবস্থা। এরপর 7 নম্বর পয়েন্ট দেখো, কার্যকারণ পদ্ধতি। এই কার্যকারণ পদ্ধতিটা ঠিক কি? দেখো ঐতিহাসিক ইতিহাস রচনা করার আগে কিন্তু তার কারণটা কি এটা অনুসন্ধান করার চেষ্টা করেন, অর্থাৎ কি কারণে ওই ঘটনাটা ঘটেছে তার গভীরে প্রবেশ করে কিন্তু তার সত্যতাটা যাচাই করা হয়, যে কি কারণে এই কার্য অর্থাৎ বা এই ঘটনাটা ঘটেছে সেই কারণটাই কিন্তু অনুসন্ধানের একটা বিষয়। অর্থাৎ ইতিহাস রচনার ক্ষেত্রে একটা কার্যকারণ পদ্ধতি কিন্তু থাকতেই হয়। সেটা পুরনো দিনের ইতিহাস রচনার ক্ষেত্রে থাকতো না, কিন্তু আধুনিক ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু এই কার্যকারণ পদ্ধতির উপর একটা গুরুত্ব আরোপ করা হয়। এরপরে সর্বশেষ যে পয়েন্টটি আছে দেখো, তথ্য সংরক্ষণ ও ইতিহাস রচনা। অর্থাৎ ঐতিহাসিককে তার ইতিহাস রচনা করার পূর্বে তার তথ্যকে সংরক্ষণ করতে হয়। এই তথ্য সংরক্ষণ করার পরে তার উৎস থেকে তথ্যগুলো সংরক্ষণ করার পরে ওই তথ্যগুলোকে যাচাই করে নেওয়ার পরে একটা তথ্যসমূহের বিশ্লেষণ করে এবং ঘটনা ও বক্তব্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেন। এরপরে তিনি কালানুক্রমিকভাবে ইতিহাসের রচনা করার পদ্ধতি কিন্তু এগিয়ে নিয়ে যান। এক্ষেত্রে তিনি যে সংরক্ষণ করা যে তথ্যগুলো, এই তথ্যগুলো কিন্তু তার নোটবুকে তিনি লিখে রাখেন। পরবর্তীকালে তিনি যখন ইতিহাস রচনা করে থাকেন তখন তিনি কিন্তু সেই নোট থেকে ওই সমস্ত তথ্য ব্যবহার করে থাকেন। তো মূলত এই 8টা পয়েন্ট লিখলে আমি আশা করি এই কোশ্চেনটা তোমরা যদি এই শেষে পেয়ে যাও তো অবশ্যই লিখে আসতে পারবে এই পয়েন্ট ধরে ধরেই। তো প্রথম অধ্যায় থেকে আর কি কোশ্চেন আছে দেখো না, জাদুঘর বলতে, জাদুঘর বা মিউজিয়াম একই কথা, জাদুঘর বলতে কি বোঝো, জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখা যাচ্ছে যদি এই কোশ্চেনটা না দেয় তাহলে এর অরে কি থাকতে পারে, প্রথম যে কোশ্চেনটা আছে এটা একই রকম থাকবে, তার সঙ্গে থাকতে পারে না অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এটা একটু কম ইম্পর্টেন্ট রাখছি, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্টভাবে রাখছি না, জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। তো দেখো এই কোশ্চেনগুলো উত্তর যদি তোমরা না পাও কমেন্টে জানাতে পারো, অবশ্যই আমি উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, বা পরের ভিডিওতে এর উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বুঝতেই পারছি আজকের প্রথম ভিডিও একটু অসুবিধা তোমাদের হচ্ছে। আশা করি পরের ভিডিওতে এরকম কোনো অসুবিধা তোমাদের হবে না। তো ততক্ষণ সবাই ভালো থাকো এবং পরের ক্লাসের জন্য অবশ্যই ওয়েট করো। আজকের প্রথম ক্লাস হলো, দ্বিতীয় ক্লাসে আমরা কি না দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই বিষয়ে কোনো রকম যদি অসুবিধা থাকে আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কি কি অসুবিধা আছে আর কোন বিষয়ের উপরে তোমাদের অসুবিধা আছে, সেটা আমি সমাধান করার চেষ্টা করব। আর এমসিকিউ অর্থাৎ এই অধ্যায় থেকে কিন্তু দুটো এমসিকিউ থাকবে। এই দুটো এমসিকিউ আমি দেখবে আমার চ্যানেলে অন্য একটা ভিডিওতে এমসিকিউ এর কিছু উত্তর কোশ্চেন সহ উত্তর আমি ওখানে করে দিয়েছি, তো তোমরা সেখানে দেখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। তো ততক্ষণ সবাই ভালো থাকো এবং টেস্ট পরীক্ষার জন্য কিন্তু সবাই প্রস্তুতি নাও, কারণ পুজোর পরে কিন্তু তোমাদের প্রত্যেকটা স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে।